টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা পানির নিচে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফুলে উঠেছে নদ নদী। দক্ষিণ চট্টগ্রামের শঙ্খ ও ডলু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে ডুবে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক। ব্যাহত হচ্ছে যান চলাচল। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। আমরা কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই না। আর কেউ সাইকেলত নয়, ট্রাম নদে সাইকেলত কোনো কেউ নয়, কোনো নেতা নয়। আমাদের যে জনগণ এখন অতিবর্ষণে কবলিত আছে তা অত্যন্ত দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবেলা করবে। আর উপজেলা প্রশাসন সবসময় আমাদের জনগণের পাশে রয়েছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ কক্সবাজারেও। মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতঘর, ফসলের মাঠ ও চিংড়ির ঘের। এদিকে মৌলভীবাজারের মনু, ধলাই ও জুড়ি নদীর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানের বাঁধে ভাঙন দেখা দেওয়ায় লোকালয়ে ঢুকেছে পানি। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের সহায়তায় শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানানো হয়েছে। আশ্রয়ের প্রয়োজন হয়, আমাদের আশ্রয়ন বলতে এখানে আমাদের স্কুলগুলো রেডি আছে, যেখানে আমরা ইমার্জেন্সি ব্যবহার করতে পারবো। এছাড়া যদি কেউ পানিবন্দী হয়ে খাদ্য সংকট তৈরি হয় বা কারো যদি কোনো অসুবিধা, আমাদের শুকনো খাবার প্রস্তুত আছে, আমরা ইমিডিয়েটলি শুকনো খাবারগুলো দিতে পারবো। এক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি, জরুরি সহায়তার পাশাপাশি নদী খনন, টেকসই বাঁধ নির্মাণ ও দীর্ঘমেয়াদী বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়নের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। মাহদি বলেন, বন্যার কারণে চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্য সরকারের দায়িত্বশীলদের সাথে আলোচনা করে সহস্রাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্র ইতোমধ্যে অর্থ ও চাল প্রেরণ করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদেরকে আরও সুরক্ষিত রাখার জন্য, ওনাদের ত্রাণ, খাদ্য, পানি, স্যানিটেশন নিশ্চিত করবার জন্য, এবং যারা পরীক্ষার্থী রয়েছে তাদের যেন জীবনে বড় ধরনের যে বিপদ তার ভাবছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারে, সে কারণে পরীক্ষা বিলম্বিত করার মাধ্যমে বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, চিকিৎসা সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে আন্তর্জাতিক মানের চিকিৎসক নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও গবেষণাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরে দেশে 5টি শিশু হাসপাতাল চালু ও পর্যায়ক্রমে 51 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা ভালো, আপনারা পারেন, করোনাতে আপনারা দেখিয়েছেন কিভাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। এই যে মাত্র কয়েকদিন আগে আমাদের বাজেটটা গেল, সরকার সবচেয়ে বেশি চিকিৎসা খাতে বাজেটটি রেখেছে। এবছর জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় 70,000 কোটি টাকার কাছাকাছি। তিনি বলেন, চিকিৎসা সেবার মান উন্নত করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। +-5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। এখানে আধুনিক গবেষণা, উন্নত চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, উদ্ভাবনী গবেষণার পরিবেশ গড়ে তোলার জন্য কতগুলো পদক্ষেপ প্রয়োজন। এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরও 5,000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী
যেগুলো আছে বিদ্যমান আছে সেগুলো শূন্য পদও দ্রুততার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। গ্রাম থেকে যাতে রোগীদের উন্নত চিকিৎসার জন্য শহরে আসতে না হয় তাই হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 30 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চায়। এর বাইরেও তৈরি হয়েছিল মোট 5টি শিশু হাসপাতাল, সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল। এগুলো বিল্ডিংগুলো তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলো, আমরা এইগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি। হাসপাতালের পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক ডিসপোজ কিংবা অপসারণের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। এখানে যারা উপরে স্টুডেন্টরা বসে আছেন, ডাক্তাররা বসে আছেন, ঘরে যারা বসে আছেন, প্রত্যেকের কাছে আপনাদের কাছে এই সহযোগিতা যে আসুন আমাদের হাসপাতালগুলোকে আমরা একটু ক্লিন রাখার চেষ্টা করি। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে 4 দফা দাবিতে 11 দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পুশিন নিয়ে সরকারের মুখে কুলুপ এঁটে বসে আছে উল্লেখ করে তিনি বলেন, দেশের একটি বালুর উপরেও কাউকে কর্তৃত্ব করতে দেওয়া হবে না। জনগণের বিরুদ্ধে গেলে পরিণতি ফ্যাসিস্টদের মতো হবে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। সাদিয়া হক মাওয়ের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ এবং উত্তরাঞ্চলের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের দাবিতে সকাল থেকেই রংপুর জেলা স্কুল মাঠে জড়ো হন 11 দলের নেতাকর্মীরা। সমাবেশে 11 দলের নেতারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সুফল ভোগ করলেও বিএনপি এখন জুলাই সনদ বাস্তবায়নে প্রতারণা করছে। তিস্তার মানুষেরা বাড়ি হারা হবে, ফসল হারা হবে, নিঃস্ব হবে, সেটা আর দেখতে চাই না। জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই লড়ে যাব ইনশাআল্লাহ। সংবিধান সংস্কার ও গণভোটের দাবি আদায় রাজপথে থাকার ঘোষণা দেন 11 দলের নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করলে, সংস্কারের সাথে প্রতারণা করলে পৃথিবীর কোনো দেশই তাদেরকে সহযোগিতা করবে না। এই সংস্কার আমরা চাই, মানবতার বাংলাদেশ চাই। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে 2024 সালের জুলাইয়ে জীবন দিয়েছেন শহীদরা। সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়বে 11 দল। আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও সীমান্তে পুশ ইন ইস্যুতেও কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিস্তার ব্যাপারে কোনো ধানাই পানাই বুঝি না। তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে বলেছিলাম। আমরা নির্বাচিত হলে, আল্লাহ তাআলা সুযোগ দিলে, আমরা রংপুর বিভাগকে বানাবো কৃষির রাজধানী। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে তার পরিণতি ফ্যাসিস্ট সরকারের মতোই হবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আগামীতে এই সুযোগ আর দিবে না জনগণ। তখন ন্যায় ইনসাফের ভিত্তির উপরে 11 দল একটি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। যেই দেশে চাঁদাবাজ তো দূরের কথা, তাদের ছায়াও সহ্য করা হবে না। সাদিয়া হক মৌ, মাই টিভি, নিউজ ডেস্ক। অতীত সরকার ভোট চুরি করলেও বর্তমান সরকার গণভোটের ফলাফল চুরি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিকেলে চাঁদপুরে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ঘোষিত মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা 26-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদযাত্রাটি চাঁদপুর শহরের মিশন রোড থেকে শুরু হয়ে শপথ চত্বরে গিয়ে শেষ হয়। এদিকে জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সরকার গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে যে 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল, ফলাফল প্রকাশের পরে অতীত সরকারের মতো
এই সরকার ফলাফল চুরি করেছে। অতীতের সরকার ভোট চুরি করত, কিন্তু এই সরকার ভোটের ফলাফল চুরি করেছে। জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আবারও ৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। বিজিবি জানায়, ভোর রাতে ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকা দিয়ে এ চেষ্টা চালানো হয়। বিএসএফ সদস্যরা একজন বৃদ্ধ ও 2 নারীকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই 3 জনকে আটকে রেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পুশিনের চেষ্টা প্রতিহত করে। বিজিবির উপস্থিতির পর পুশিনের চেষ্টা ব্যর্থ হলে ওই 3 জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেন। এই ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, 25 মার্চ ক্র্যাকডাউনের আগে অনুরোধ করা সত্ত্বেও স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি শেখ মুজিবুর রহমান। তখন মেজর জিয়াউর রহমানই সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দুপুরে রাওয়া ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা বলে দেশকে বিভক্ত করা যাবে না, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। আজ রাজধানীতে রাওয়ার উদ্যোগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুত্থানে এর অবদান তুলে ধরতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্ডিয়া এবং পাকিস্তানের কোনো পরিকল্পনাই ছিল না, তাদের ধারণাই ছিল না যে এই ক্র্যাকডাউনের পরে কোনো প্রতিরোধ গড়ে উঠবে। দেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক এক প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, স্বাধীনতার পক্ষে বিপক্ষের কথা বলে দেশকে বিভক্ত করা যাবে না। যারা ৭১-এর মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদের এগিয়ে এসে অপকটে তা স্বীকার করে সকলের সামনে ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ইতিহাস এবং ঐতিহ্য রক্ষায় আমার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। পরে স্পিকার হাফিজউদ্দিন বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল একটি জাতির যুদ্ধ, এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, একটি জাতির যুদ্ধ। পাকিস্তানিরা ভুল করেছিল, একটা আর্মি আরেকটা আর্মির সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু পাকিস্তানিরা বাঙালি জাতির সাথে যুদ্ধ করতে চেয়েছে। ক্র্যাকডাউনের আগে অনুরোধ করা সত্ত্বেও শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি মন্তব্য করে তিনি আরও বলেন, মেজর জিয়াউর রহমানই সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর এটি প্রকৃত সত্য। ক্র্যাকডাউনের অব্যবহিত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনও সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক, এটি আমি চাই না। আলোচনা শেষে মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন সেনা কর্মকর্তাদের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। কোনো মেগা প্রকল্পের ব্যয় রাজনৈতিক ব্যক্তিরা নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনার ভিত্তিতে নির্ধারিত হয়। তবে সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়নের জন্য দায়ী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানীতে প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ব্যর্থতা বিষয়ক এক সেমিনারে একথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় সবাইকে বিধিমালা মেনে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানান প্রতিমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানির উপরও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের বসতবাড়ির নকশায় সোলার সিস্টেম রাখার নির্দেশনা দেন। এই জায়গাগুলো আমাদেরকে নোটিশে আনতে হবে, যাতে শর্ট টাইমে অল্প সময়ের মধ্যে যাতে এগুলো করা যায়। সরকারকে বলতে হবে যে প্ল্যানিং কমিশনের যদি 5টি সেক্টর থেকে থাকে, যেখানে 5 জন সচিবের নেতৃত্বে, সেই সেক্টরগুলোতে ডিপিপি যখন ইঞ্জিনিয়ারিং দের ডিপিপি যখন যাচাই বাছাই হবে, সেই জায়গাগুলোতে অন্ততপক্ষে সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে আইওবি থেকে যাতে প্রতিনিধি বাধ্যতামূলক নেওয়া হয়। শিক্ষা ব্যবস্থায় সেশন জট নিরসন ও মান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় পরিমার্জন করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও পরিবর্তন আনা হবে।
সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈষম্য নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে আশুলিয়ার বেসরকারি গণবিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সেশন জট নিরসন এবং সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এবারে পাঠ্যপুস্তক অনেক আংশিক পরিমার্জন, অল্প সময়ের ভিতরে কারিকুলাম চেঞ্জ করা সম্ভব না। পেডাগজি ইজ এ সায়েন্স, এটা বললেই চেঞ্জ হয় না, এটা করার জন্য সময় লাগে। আমরা ঠিক সেইভাবেই এগোচ্ছি যেন যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা যায়। এখন আসছে আমাদের শিক্ষক, আমরা শিক্ষকদের কোয়ালিটি ইমপ্রুভমেন্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলো বাড়াচ্ছি। আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে সমাজে অধঃপতন ও মাদকের প্রসার ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। বলেন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ নেই বলে টেকসই শিক্ষা নিশ্চিত হচ্ছে না। শিক্ষার উৎকর্ষতা সাধন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা উল্লেখ করে তিনি আরও বলেন, যারা স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে তারা মানবতার শত্রু। সেই সরকার তো একটা এজেন্ডা নিয়ে এসেছেন, সেটি হচ্ছে শিক্ষার উৎকর্ষতা সাধন। প্রাইমারি স্কুল থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত এটাকে সুন্দরভাবে গড়ে তোলা, একটা গুণগত পরিবর্তন নিয়ে আসা। তারেক রহমান সাহেব এটাই চান এবং এই জন্য নানা কর্মসূচিও তিনি গ্রহণ করেছেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, পাঠ্যপুস্তকের মেধাই মেধা নয়, ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও মেধা অর্জন করতে হবে। মেধাবী শিশু একদিন জাতির ভবিষ্যৎ। বিগত সরকার তাদের কর্মকাণ্ডের কারণে পালিয়েও হারিয়ে যায়, কিন্তু জিয়া পরিবারের সরকার হারিয়ে যায় না। সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরে স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তারেক রহমানের সরকার, বেগম খালেদা জিয়ার সরকার, শহীদ জিয়াউর রহমানের সরকার, বাংলাদেশে এই তিন সরকারের যে আলাদা একটা বৈশিষ্ট্য, আমাদের ক্ষমতার বলে তা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই জন্যই বাকি সরকাররা সব পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপির সরকার, শহীদ জিয়াউর রহমানের সরকার, জাতীয়তাবাদের সরকার, জিয়া পরিবারের সরকার কিন্তু কখনো হারিয়ে যায় না। দেশের যেসব এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা শেষে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। সকালে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করেন, তাই এই কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই ধরনের কৃষকই হোক সে মৎস্য, হোক সে সবজি চাষ, হোক সে ধান, সবাইকে কিন্তু আপনারা জানেন আমরা তাদেরকে কৃষি কার্ডের মধ্যে আমরা ইন করিয়ে ফেলছি। বহুদিন ধরে একটা অভ্যাস আছে, লুটপাটের যে চরিত্রটা ছিল গত বহু বছর ধরে, ওই চরিত্রটার থেকে বহু লোক বেরোতে পারে না। এই গভর্নমেন্ট এই ব্যাপারে প্রচন্ড স্ট্রিক্ট। রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, পেশাগত মানোন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের কল্যাণ এবং ডিআরইউর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় বার্তা প্রধানরা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য প্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এবং সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। আর ডিআরইউ নেতারা বলেন, সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। বছর 25 বছর 30 বছর সাংবাদিকতা করেছে, হয়তো সে গ্রাজুয়েশন করে নাই, ইন্টারমিডিয়েট করেছে, এরকম যদিও হয়, স্বনাম খ্যাত কিংবা কোনো ধরনের অভিযোগবিহীন
কোনো সদস্য থাকে তাদেরকেও কিন্তু সদস্য করা যেতে পারে। আমি মনে করি শিক্ষাগত যোগ্যতাটাও বিবেচ্য হিসেবে রাখা যেতে পারে। তা আমরাও চাই যে আপনারা আমাদের সাথে একমত হবেন এই দাবিগুলোর সাথে, আমরা স্রেফ যাতে পরিচয়টা দিতে পারি।